নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম কুমকুম কুমারীর গুপ্ত কথা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প কুমকুম কুমারীর গুপ্ত কথা। ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ, ছোট বউ কই? ডাক না তাকে। খাবে কখন? রাত কি হয়নি? জ্যৈষ্ঠ মাস, পল্লীগ্রামের রাত্রি। এক প্রহর অতীত হইয়াছে। কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হইয়াছে। রান্নাঘরে বসিয়া বড়গিন্নি হরিনামের মালা ফিরাইতে ফিরাইতে ওই কথাগুলি বলিলেন। মরমের সাবিত্রী বলিল, কোথায় পড়ে ঘুমুচ্ছে বোধ হয়। যা তো সুরি, খুঁজে তাকে উঠিয়ে নিয়ে আয়। সুরবালা গজর গজর করিতে করিতে ছোট বউকে খুঁজিতে গেল। একতলা, দোতলা, তিনতলার ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজিয়া বেড়াইল, কিন্তু কোথাও তাহাকে দেখিতে পাইলে না। অবশেষে ছাদের সিঁড়িতে উঠিল। ছাদ অন্ধকার। দ্বারের নিকট দাঁড়াইয়া সভয়ে অনুচ্চ কণ্ঠে হাঁকিল, ছোট বউ, ও ছোট বউ, তুমি আছো? ও কুমি, কুমিল। পোড়ার মুখে হতভাগী বাঁধরি, কই এখানেও তো দেখছি নে। বলিয়া নিচে নামিয়া গিয়া ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানাইল। শুনিয়া গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলেন। মেজ গিন্নি, কুমি বা কুমকুম কুমারী যাহার পুত্রবধূ, নিজে গিয়া বাড়িময় অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কোথাও তাহাকে পাইলেন না। বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করা হইল, কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখিয়াছে এমন কথা কেহই বলিল না। তখন বড়গিন্নি বলিলেন, হো মা, এ কি সর্বনাশ হলো, আমার যে বুক কাঁপছে। বধূদের কন্যাদের মুখ শুকাইয়া গেল। গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়িল। একজন উঠানের চারিদিকে ঘুরিয়া আসিয়া বলিল, সদর দরজা, দুই খিড়কি দরজা সবই তো বন্ধ। ছোট গিন্নি বলিলেন, রাত 10টা বাজে, দরজা বন্ধ হবে না? সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল, তখন থেকেই তো সে বাড়িতে নেই। কর্তারা আহার আনতে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন। বয়স্ক পুত্রগণ কেহ বা শয়ন করিয়াছে, কেহ বা বৈঠকখানা ঘরে বসিয়া বন্ধু বান্ধব সহ তখনও তাসপাশা চালাইতেছে। গৃহিণীরা স্থির করিলেন কর্তাদের খবর দেওয়া উচিত। বড়গিন্নি তখন হরিনামের মালা হস্তে দ্বিতলে স্বীয় শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করিলেন। এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী। বয়স এখন 16 বৎসর। আজ 3 বৎসর সে শ্বশুরঘর করিতেছে। পিতার নাম হারাধন বসু। পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ। এইটি তাহার একমাত্র কন্যা। বাপ আদর করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কুমকুম কুমারী, কিন্তু গোড়াতেই যাহার কু, মাঝেও কু, সে কি কখনো সু হইতে পারে?
এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক, বাল্যকালে কুমকুম অত্যন্ত দুষ্ট এবং দুর্দমনীয় হইয়া উঠিয়াছিল। পাড়ার পুকুরে ছিপ হাতে করিয়া সে মাছ ধরিতে ভালোবাসিত। মাইদের ঘুড়ি লাটাই লইয়া ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইত। প্রতিবেশীদের বাগানে মেড়া ভাঙিয়া ঢুকিয়া স্বচ্ছন্দে গাছে উঠিয়া ফল চুরি করিয়া খাইত। এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময়ে সময়ে প্রহারও খাইতে কম হয় নাই। এমনকি তার নামে পাড়ায় এই ছড়াই প্রচলিত হইয়া উঠিয়াছিল, কুমকুম কুমকুম তোর পিঠে দুম দুম। একদিন এক সমবয়সী বালক কুমকুমের সহিত বিবাদ করিয়া উপরিউক্ত ছড়াটি বলিতে বলিতে এবং হস্তধারা দুমদুমের ইঙ্গিত করিতে করিতে তাহাকে খেপাইতে থাকে। কুমকুম ছুটিয়া গিয়া তাহার গলা ধরিয়া খুব খানিকটা ঝাঁকাইয়া দিয়া এমন ধাক্কা মারিয়াছিল যে ছেলেটা টাল খাইয়া পড়িয়া যায় এবং তাহার নাক হইতে ঝরঝর করিয়া রক্ত ঝরিতে থাকে। এই সকল ব্যাপার দেখিয়া শুনিয়া গ্রামের প্রবীণারা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করিতেন তাহা সুরুচি সম্পন্ন নহে এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধু বর্ষণ করিত না, ইহাও নিঃসংশয়ে বলা যায়। পিতামাতা স্নেহ আদরে প্রতিপালিত হইয়া কুমকুম ওরফে কুমি ক্রমে 11 বর্ষে পদার্পণ করিল। তখন তাহার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হইল। মেয়েটি দেখিতে শ্যামবর্ণ, তবে মুখশ্রী ভালো, চুল বেশ ঘন এবং বড়। একমাত্র মেয়ে, বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরিল না। বৎসর খানে খোঁজাখুঁজির পরে একটি সুপাত্র মিলিল। পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার। ছেলেটি গ্রাম্য বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তখন কলিকাতা কলেজে এফএ পড়িতেছে। দেখিতে শুনিতেও ভালো। শুভ দিনে শুভ লগ্নে বিবাহ হইয়া গেল। কুমি কাঁদিতে কাঁদিতে পালকিতে চড়িয়া শ্বশুরবাড়ি চলিয়া গেল। কুমকুমের শ্বশুরবাড়ি বৃহৎ বাড়ি, বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান, তাহার মধ্যে পুষ্করিণী এবং বহু জাতীয় ফলবান বৃক্ষ। শ্বশুরেরা 3 ভাই, হরিনাথ, যদুনাথ এবং কুমুদনাথ। 3 ভাই একত্রে আছেন। 3 গৃহিণী, তাহাদের প্রত্যেকের পুত্র কন্যা বধূ নাতি নাতনি তো আছেই, তাহা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নাই। চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে। চাকর, কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নহে। চাষের বলদ এবং দোহাল গাই রাখিবার সুবিস্তীর্ণ পাকা গুহাল বাড়িটি নির্মাণে যাহা ব্যয় হইয়াছিল, তাহাতে অনায়াসে একটি ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাস বাটি নির্মিত হইতে পারে। শ্বশুরবাড়িতে এই জনবহুলতা দেখিয়া কুমকুমের প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। বউ সাজিয়া ঘুমটা দিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তাহার পক্ষে বড়ই বিড়ম্বনা হইয়াছিল। তাই সে 3য় দিন বিকালে কাহাকেও কিছু না বলিয়া এক সুযোগে শ্বশুরালয় হইতে চম্পট দিল। পথঘাট তাহার অপরিচিত নহে। প্রায় 1.5 ক্রোশ হাঁটিয়া সন্ধ্যার প্রাককালে পিতৃভবনে গিয়া উপস্থিত হইল। ঘরমাক্ত কলেবরে ধূলি ধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসিতে দেখিয়া তাহার পিতামাতা হাসিবেন কি কাঁদিবেন অথবা রাগই করিবেন কিছুই স্থির করিতে পারিলেন না। বিহাই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থে তৎক্ষণাৎ লোক ছুটাইয়া দিলেন। অপর একজন গরুর গাড়ি আনিতে গেল। স্বামী স্ত্রী উভয় মিলিয়া কন্যার সঙ্গে লইয়া পুনরায় তাহাকে শ্বশুরবাড়ি পৌঁছিয়া দিলেন। কুমকুমের পিতা তাহার শ্বশুরগণের নিকট এবং মাতা অন্তঃপুরের গৃহিণীর কাছে অনুনয় বিনয় এবং তোষামত করিয়া তাহাদের রাগ রোষ মিটাইয়া তবে বাড়ি ফিরিয়া আসিলেন। সেই কুমকুম এখন 16 বছরের হইয়াছে। সেই এখন এই বাড়ির ছোট বউ পদবী লাভ করিয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে তাহার দুষ্টামি অনেকটা কমিয়াছে বটে, কিন্তু এখনো সে আদর্শ হিন্দু কুলবধূ হইয়া উঠিতে পারে নাই। এই পাড়াতেই তাহার 2-3টি সখী আছে, তাহারা এই গ্রামেরই মেয়ে।
তাহাদের সঙ্গে কুমির বড় ভাব। তাহারা সর্বদাই এই বাড়িতে আসে। কুমকুমও মাঝে মাঝে শাশুড়ির বিনা অনুমতিতেই তাহাদের বাড়িতে বেড়াইতে যায়। এজন্য তাহাকে যথেষ্ট বকুনি খাইতে হয়, কিন্তু কিছুতেই তাহারে কুঅভ্যাস দূর হইল না। বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল বাড়ি আসিল। কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো লইয়া নির্মল তাহাকে খুব বকিল। স্বামী স্ত্রীতে রীতিমতো ঝগড়া হইয়া গেল। নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করিতে গিয়াছিল। বাপ মার মত করিয়া রাগের ভরে নির্মল 2 সপ্তাহের জন্য দার্জিলিং চলিয়া গেল। ইহার 3টি দিন পরেই বাড়িতেই বিষম বিভ্রাট। ছোট বউ কোথায় গেল? দ্বিতলে উঠিয়া স্বামী সাক্ষাৎ জন্য বড়গিন্নি দ্বারে গিয়া দাঁড়াইলেন। পালঙ্কের নিম্নে জলচৌকির উপরে গুড়গুড়িতে তামাক সাজা রহিয়াছে। কলিকা হইতে অল্প অল্প ধূম উদ্গত হইতেছে, কিন্তু পালঙ্কে কেহ নাই। গৃহিণী দেখিলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড় কর্তা বসিয়া আছেন এবং তন্মধ্যস্থ আমগুলি বাহির করিয়া আলোয় ধরিয়া একে একে পরীক্ষা করিতেছেন এবং সুপক্ষগুলি পৃথক করিয়া রাখিতেছেন। এই আম বড় কর্তার বড় যত্নে। গোহাল বাড়ি সংলগ্ন যে গাছটি আছে, এগুলি তাহারই ফল। বাগানের কোনো গাছের আম এগুলির তুল্য সুস্বাদু এবং সুমিষ্ট নহে। এই আম গাছে কাহারও হাত দিবার হুকুম পর্যন্ত নাই। কর্তা স্বয়ং দাঁড়াইয়া থাকিয়া উপযুক্ত ফলগুলি পাড়াইয়া নিজ শয়নকক্ষে গুদামজাত করিয়া রাখেন এবং সহস্তে সাবধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করিয়া দেন। গিন্নি মুহূর্তকাল কর্তার কার্য দেখিয়া ভিতরে প্রবেশ করিয়া অনুচ্চ স্বরে বলিলেন, ওগো, এখন আম বাছা রাখো, বড় বিপদ। আম্র নির্বাচনে কর্তা এমনই তন্ময় হইয়াছিলেন যে স্ত্রীর কথা তাহার কর্ণগোচরই হইল না। গৃহিণী এবার একটু নিকটস্থ হইয়া বলিলেন, ওগো শুনছ, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কর্তার তখন চমক ভাঙিল। কেন কেন কি হয়েছে বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। গৃহিণী পুনরুক্তি করিলেন, সর্বনাশ হয়েছে, ছোট বউকে পাওয়া যাচ্ছে না। কর্তা নিকটে সরিয়া আসিলেন, বলিলেন, বলো কি, কখন থেকে? গৃহিণী বলিলেন, সন্ধ্যার আগে তো বাড়িতেই ছিল, বাড়িময় খোঁজা হয়েছে, কোথাও সে নাই। সকলকে জিজ্ঞাসা করা হয়েছে, সন্ধ্যার পর আর কেউ তাকে দেখেনি। কর্তা গুম হইয়া নিজ কেশবিরল মস্তকে ধীরে ধীরে হস্ত সঞ্চালন করিতে করিতে 2 মুহূর্তকাল চিন্তা করিলেন। শেষে বলিলেন, গা ধুতে গিয়েছিল কি? একলা গা ধুতে গিয়ে যদি ডুবে ডুবে থাকে? কার সঙ্গে গা ধুতে গিয়েছিল খবর নিয়েছ? গৃহিণী বলিলেন, না তো, নিইনি। কর্তা গম্ভীর স্বরে বলিলেন, একেই বলে শ্রীবুদ্ধি। যাও যাও, সেইটা আগে ভালো করে জানো। আচ্ছা, সবাইকে জিজ্ঞাসা করে দেখি বলিয়া গৃহিণী প্রস্থান করিতেছিলেন। কর্তা বলিলেন, আর শোনো, যদুকে কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও। বলিয়া হরিনাথ বাবু বিছানায় বসিয়া উত্তেজিত চিত্তে গুড়গুড়ি টানিতে লাগিলেন। এই তলার অপর প্রান্তে মেজ কর্তা ও ছোট কর্তা শয়নগৃহ। বড়গিন্নি মেজ কর্তাকে খবর দিয়া ছোট দেবরের ঘরে প্রবেশ করিয়া দেখিলেন তিনি বিছানায় পড়িয়া এক মনে একটি বহি পড়িতেছেন। বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক, স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি। চমকপ্রদ অথবা রোমহর্ষক কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখিলে ইনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তাহা অর্ডার দিয়া থাকেন এবং ভিপি আসিলে প্রথমে স্বয়ং তাহার রসাস্বাদন করেন, তারপর লাইব্রেরিভুক্ত করেন। বড়গিন্নি ইহাকে সংবাদটা দিয়া
নিম্নে আসিয়া সকল বধূ সকল কন্যাকে জিজ্ঞাসা করিলেন। কিন্তু আজ কোন দলের সঙ্গে ছোট বউ যে গা ধুইতে গিয়াছিল এমন সংবাদ পাওয়া গেল না। তিন কর্তা তখন একত্র হইয়া পরামর্শ করিতে লাগিলেন। বয়স্ক পুত্রেরাও আসিয়া যোগদান করিল। গৃহিণীরা নবীনারা বাহিরে বসিয়া শুনিতে লাগিলেন। বড় কর্তা বলিলেন, গা ধুইতে গিয়া খুব সম্ভব সে খিড়কির পুকুরে ডুবিয়া গিয়াছে। একা গিয়াছিল, তাহাতেই এই দুঃসংবাদ এতক্ষণ কেহ জানিতে পারে নাই। অথবা হয়তো বাগানে তাহাকে সাপে কামড়াইয়াছে, সেইখানে এসে মরিয়া পড়িয়া আছে। বাগানটাও একবার ভালো করিয়া দেখা আবশ্যক। পুত্রগণের মধ্যে সাহসী এবং বলিষ্ঠ দুইজন তখনই বাঁশের লাঠি ও হারিকেন লণ্ঠন লইয়া বাগানে ছুটিল। বাগান পুকুরঘাটের চারিপাশ তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিল, কোথাও কোনো চিহ্ন নাই। ছোট কর্তা বলিলেন, তাহার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমায়েশ পাঁচিল টপকাইয়া বাগানে আসিয়া তাহাকে বলপূর্বক ধরিয়া লইয়া গিয়াছে। কিন্তু এটা কেহই সম্ভব বলিয়া মনে করিলেন না। মেজকর্তা অর্থাৎ কুমকুম যাহার পুত্রবধূ তিনি বলিলেন, আমার বোধ হয় ফুলি কি খেদি কি মনোরমা পাড়ার কারুর বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়েছিল, কোনো অভাবনীয় কারণে আসতে পারেনি, কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে। অনেকেই বলিলেন, এতদিন পরে আবার পলাইয়া বাপের বাড়ি যাইবে, ইহা কি সম্ভব? তবে ভুলি খেদি বা মনোরমাদের বাড়ি গিয়া থাকিতে পারে, কিন্তু সেখানে আটকাইয়া পড়ারই বা কি কারণ ঘটিতে পারে? যদি হঠাৎ অসুখ বিসুখ করিয়া থাকে তবে কি তাহারা এতক্ষণ খবর দিত না? তিন কর্তা এবং বড় গিন্নিতে মিলিয়া অনেকক্ষণ পরামর্শ হইল। কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি, এই সন্ধান লইতে প্রতিবেশীদের গৃহে গৃহে লোক পাঠানো কাহারও মত হইল না। কারণ আর একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনেই জাগিতেছিল। এখন এ সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্ত নির্বুদ্ধিতার কার্য হইবে। তবে কুমকুমের পিত্রালয় গোপনে লোক পাঠাইতে আপত্তি নাই, এবং তাহা পাঠানো হইল। ডিটেকটিভ উপন্যাস ভক্ত ছোট কর্তা বারংবার বলিতে লাগিলেন, নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাইতের হাতে পড়িয়াছে, পুলিশে সংবাদ দেওয়া আবশ্যক। কিন্তু তাহার মতে কেহই মত দিল না। রাত্রি 2টার সময় কুমকুমের পিত্রালয় হইতে লোক ফিরিয়া আসিয়া সংবাদ দিল, কুমকুম সেখানে যায় নাই। সে রাত্রে বাড়ির অনেকেই আপন শয্যায় গেল না, যে যেখানে পাইল পড়িয়া রহিল। বিষম দুশ্চিন্তা এবং মানসিক উদ্বেগে রাত্রি শেষ হইল। শেষ রাত্রে বড় কর্তা মহাশয় ঘুমাইয়া পড়িয়াছিলেন। হঠাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। ছোট ভাই কুমুদ তাহাকে ডাকিতেছেন, বর্দা, বর্দা উঠুন, ছোট বউয়ের সন্ধান পাওয়া গিয়াছে। বড় কর্তা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ, কোথা? ছোট কর্তা মুখখানা পেচকের মতো গম্ভীর করিয়া বলিলেন, আমার কথা তখন কেউ শুনলেন না? কি তাকে হত্যা করে গোয়ালবাড়ির ছাদের উপরে লাশ তুলে রেখে চলে গেছে। হ্যাঁ, লাশ তুলে রেখে চলে গেছে, খুন করেছে। কি সর্বনাশ, তুমি কি করে জানলে? ছোট কর্তা বলিলেন, এইমাত্র আমি গাড়ুটি হাতে করে মুখ ধোয়ার জন্যে পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। গোয়ালবাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের উপরটায় একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে। পাড় দেখেই আমি চিনতে পারলাম, হ্যাঁ, ও শাড়ি তো গত মাসে আমি ওর জন্য কিনে এনেছিলাম। বড় কর্তা কাপড় পরিতে পরিতে পালঙ্ক হইতে নিম্নে অবতরণ করিয়া বলিলেন, শুধু শাড়ি দেখেছ, তবে লাশের কথা বললে যে? ছোট কর্তা
অত্যন্ত বিকচিত ভাব ধারণ করিয়া বলিলেন, শুধু কাপড়খানা ছাদের উপর উঠবে কি করে বর্দা? কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ছাদের উপরই আছে। এসবই তো ক্লু কি না? লাশটা আলসের জন্য দেখা যাচ্ছে না। চলো চলো, ছাদে উঠে তো দেখা যাক। ছোট কর্তা বলিলেন, না দাদা, অমন কাজটি করবেন না। এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া। লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুক, এই হচ্ছে নিয়ম। তবে ঠিক সুরতহাল হবে। ডিটেকটিভ এসে ক্রমে খুনের কিনারা করবে। ছাদে এখন আমাদের কারুর ওঠা উচিত নয়। বড়কর্তা বলিলেন, আরে না না, কি বলো তুমি? চলো চলো, ছাদে উঠে আগে আমরা গিয়ে দেখি। বলিয়া কর্তা শুধু পাই ছুটিলেন। বাড়ির অপর কেহ তখনও জাগে নাই, এমনকি ভৃত্যেরাও ঘুমাইতেছে। মেজ ভাইকে জাগাইয়া তিনজনে নামিলেন। উঠান পার হইয়া গোহাল বাড়ির নিকটবর্তী হইয়া সকলে দেখিলেন ছাদের আলিশার উপরে একখানা শাড়ির প্রান্তভাগ বাতাসে উড়িতেছে বটে। কিছু দূরেই একখানা মই পড়িয়াছিল। মেজ কর্তা সেখানা টানিয়া আনিয়া ছাদে লাগাইয়া তাতে উঠিয়া পড়িলেন। তিনি উপরে উঠিলে বড় কর্তা জিজ্ঞাসা করিলেন, কি দেখছো? মেজ কর্তা বলিলেন, হ্যাঁ, ছোট বৌমাই তো বোধ হচ্ছে। ছোট কর্তা জিজ্ঞাসা করিলেন, রক্তের চিহ্ন আছে? মেজ কর্তা উত্তর করিলেন, কই, সেরকম তো কিছু দেখছি নে। ও, বুঝেছি, তাহলে অস্ত্রাঘাত করেনি, বিষ প্রয়োগ কিংবা গলা টিপে মেরেছে। বলিয়া তিনিও মই বাহিয়া ছাদে উঠিয়া পড়িলেন। পশ্চাৎ পশ্চাৎ বড় কর্তাও কষ্টে সৃষ্টে উঠিলেন। তিনজনে দাঁড়াইয়া লাশের পানে একদৃষ্টে চাহিয়া রহিলেন। হঠাৎ বড় কর্তা বলিলেন, ওহে, নিঃশেষ পড়ছে যে। বলিয়া তিনি উচ্চৈস্বরে ডাকিলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা। এই শব্দে লাশ পাশ ফিরিল, চক্ষু মেলিল এবং তিন শ্বশুরকে তথায় সমবেত দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিয়া মাথায় ঘোমটা টানিয়া দিল। বড়কর্তা বলিলেন, নারায়ণ নারায়ণ, শ্রীগুরু রক্ষা করেছেন। ওফ! বলিয়া দুই হস্তে মস্তক ধারণ করিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বসিয়া ছাদের চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করিতে লাগিলেন। দেখিলেন বহু সংখ্যক আমের আঁটিও খোলা পড়িয়া রহিয়াছে, কতক বা শুষ্ক এবং পুরাতন, কতকগুলি বা সদ্যভুক্ত। দেখিয়া তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পাইলেন। মেজকর্তা ক্রোধের স্বরে বলিলেন, বৌমা, তুমি এখানে এলে কি করে? বৌমা নীরব, বেশি করিয়া ঘোমটা টানিয়া দিল। বড়কর্তা উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, সেসব কৈফিয়ত পরে হবে, এখন আমি সমস্তই বুঝতে পেরেছি। এখন তোমরা সব নামও দেখি, আমি নেমে যাচ্ছি। তারপর বৌমা, তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো। কিছু ভয় নেই তোমার মা, কেউ তোমাকে বকবে না, কিছু বলবে না। বাড়ির লোক এখনো কেউ ওঠেনি, এই বেলা নেমে এসো, কেউ দেখতে পাবে না। মেজকর্তা নামিলেন, তৎপশ্চাৎ বড়কর্তাও নামিয়া গেলেন। মই নামিতে বৌমা পাছে পড়িয়া যান, এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়াইয়া অপেক্ষা করিতে যাইতেছিলেন। বড়কর্তা তাহার হাত ধরিয়া টানিয়া বলিলেন, এসো এসো, কিছু ভয় নেই, ওসব ওদের অভ্যাস আছে। ভাইদের লইয়া তিনি গৃহের ভিতরে প্রবেশ করিলেন। বরদাতার আচরণ এবং কথাবার্তা উভয় ভ্রাতার নিকট প্রহেলিকার মতো বোধ হইতেছিল। তাহারা অবাক হইয়া প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যেষ্ঠের পানে চাহিয়া রহিলেন। বড়কর্তা তখন বলিলেন, কাল বিকেল বেলা আমি যখন বাগানে যাচ্ছিলাম, দেখলাম মইখানা গোয়ালের পিছনে লাগানো রয়েছে। তাই দেখে বললাম,
ওইখানে এখানে কি এনে রাখলে রে? কেষ্টাকে ডেকে সেখানে সরিয়ে ফেললাম। তখন কি জানি যে ছোট বৌমা সেই মই বেয়ে ছাদে উঠে বসে আছেন। এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হইয়া যায় দেখিয়া ছোট কর্তা ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করিলেন, মই মই দিয়ে ছোট বৌমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন? বড় কর্তা বলিলেন, কেন কেন আবার? আমার পিন্ডি চটকাতে আর কেন? আম খেতে উঠেছিল বোধ হয়। চাঁদময় তো আমের খোলা আর আঁটি ছড়ানো রয়েছে দেখলাম। এতক্ষণে বেশ বর্ষা হইল। গৃহিণীরা জাগিলেন, বাড়ি সকলেই জাগিল। সকলে ব্যাপার কি জানিবার জন্য ছোট বউকে ঘিরিয়া বসিল। বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাহাকে একেবারেই খাইতে হইল না এমন নহে। ক্রমে প্রকাশ পাইল গত দিবস বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুইজনে আম খাইবার জন্য গোহালের পশ্চাতে মই লাগাইয়া ছাদে উঠিয়াছিল। গোটা কত আম খাইয়া মনোরমা নামিয়া যায়। কুমকুম বলে, আমি এই আমটা খেয়ে নামছি। নামিবার সময় সে আর মই পায় নাই। লজ্জায় কাহাকে ডাকিতেও পারে নাই। গাছের অনেকগুলা ডাল ঘন পল্লব ও প্রচুর ফলের ভারে অবনত হইয়া গোহালে ছাদ প্রায় স্পর্শ করিয়াছিল। ডালপালা সরাইয়া ছাদের সে কোণটায় কেহ গিয়া বসিলে নিম্নের লোকে তাহাকে দেখিতে পায় না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আমঝোপের ভিতরে লুকাইয়া বসিয়াছিল। বেশ অন্ধকার হইলে আবার ডালপালা সরাইয়া বাহির হইয়া খোলা ছাদে আসে। অনেক রাত্রি অবধি সেখানে চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেষে ঘুমাইয়া পড়িয়াছিল। যে রায় ইহাও প্রকাশ পাইল যে শুধু কুমকুম আর মনোরমা নহে, এ বাড়ির অন্যান্য মেয়ে বধূরা মাঝে মাঝে এরূপ ভাবে ছাদে উঠিয়া গোপনে আম্রভক্ষণ করিতে থাকে। তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খাইতে গিয়াছিল এই কথা তাহারা জানিত না।